আরেকটি হচ্ছে কমিউনিজম। এখানে ক্যাপিটালিজমটা হচ্ছে পুঁজিবাদ, আর সোশ্যালিজম যেটা সমাজতন্ত্র, আর আর যেটা হচ্ছে কমিউনিজম যেটা সেটা হচ্ছে সাম্যবাদ। সমাজতন্ত্রের চূড়ান্ত ধাপ হচ্ছে কমিউনিজম, সাম্যবাদ। পৃথিবীতে এখন পর্যন্ত সাম্যবাদ প্রতিষ্ঠিত হয়নি, কারণ সমাজতন্ত্রই ভালো করে প্রতিষ্ঠা লাভ করেনি। এই কারণে সাম্যবাদ নিয়ে আর কথা বলার কোনো সুযোগ নেই। সাম্যবাদ হচ্ছে একটা ইকুয়ালিটি সিস্টেম, সমবন্টন, সম অধিকারের যে একটা সিস্টেম, সেই মানে ধনী গরিবের বৈষম্য না থাকা। যাই হোক, আমরা লেনিনের নেতৃত্বে দেখলাম যে প্রতিষ্ঠিত হলো সোভিয়েত ইউনিয়ন, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পোল্যান্ডের ভবিষ্যৎ প্রশ্নে বিতর্কে জড়িয়ে পড়ল পৃথিবীর এই দুই পরাশক্তি, ইউএসএ এবং ইউএসএসআর। তাদের মধ্যে 1945 থেকে 1991 সাল পর্যন্ত যে যুদ্ধ হয় তার নাম হচ্ছে কোল্ড ওয়ার। কোল্ড ওয়ার সিনাই যুদ্ধ, ঠান্ডা যুদ্ধ বা শীতল যুদ্ধ নামে পরিচিত। এতগুলো নাম রয়েছে: কোল্ড ওয়ার, সিনাই যুদ্ধ বা ঠান্ডা যুদ্ধ বা শীতল যুদ্ধ। দেখেন, 1945 সালে পৃথিবীর দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন তারা বিতর্কে জড়িয়ে পড়ে। তাদের মধ্যে শুরু হয় প্রতিযোগিতা। প্রথমত তাদের মধ্যে মতাদর্শের একটা পার্থক্য। যুক্তরাষ্ট্র সমগ্র পৃথিবীকে চায় পুঁজিবাদের বলয়ে আবদ্ধ করতে, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন সমগ্র পৃথিবীকে চায় সমাজতন্ত্রের বলয়ে আবদ্ধ করতে। শুরু হয় এই দুই দেশের মধ্যে প্রতিযোগিতা, যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে। যুক্তরাষ্ট্রের এবং সোভিয়েত ইউনিয়নের এই প্রতিযোগিতা মতাদর্শের প্রতিযোগিতা থেকে রূপান্তরিত হয় অস্ত্রের প্রতিযোগিতা, সামরিক প্রতিযোগিতা, পারমাণবিক প্রতিযোগিতা এবং মহাকাশ জয়ের প্রতিযোগিতা। এ সময় পৃথিবী দ্বিমেরুকরণে পরিণত হয়, কেউ যুক্তরাষ্ট্রের দিকে, কেউ সোভিয়েত ইউনিয়নের দিকে ধাবিত হয়। আমরা পরবর্তী ক্লাসে দেখব যে সোভিয়েত ইউনিয়ন যুক্তরাষ্ট্রের সাথে এই বোঝাপড়া করার জন্য একটি সংগঠন, একটি চুক্তি করে যার নাম হচ্ছে ন্যাটো, এবং তাকে ফেস করার জন্য যুক্তরাষ্ট্র গঠন করে ন্যাটো, এবং তাকে ফেস করার জন্য সোভিয়েত ইউনিয়ন গঠন করে ওয়ারশো প্যাক্ট। বন্ধুরা, যারা ন্যাটো গঠন করেছিল এদেরকে বলা হয় ফার্স্ট ওয়ার্ল্ড, মানে প্রথম বিশ্ব। আর যারা 1955 সালে ওয়ারশো প্যাক্ট করেছিল তাদেরকে বলা হয় দ্বিতীয় বিশ্ব, অর্থাৎ সেকেন্ড ওয়ার্ল্ড। আর কেউ কেউ আছে প্রথম মানে ফার্স্ট ওয়ার্ল্ডের সাথেও যায়নি, সেকেন্ড ওয়ার্ল্ডের সাথেও যায়নি, অর্থাৎ ন্যাটোতেও যোগদান করেনি, ওয়ারশো প্যাক্টেও যোগদান করেনি। তারা হচ্ছে থার্ড ওয়ার্ল্ডের। তারা গঠন করে ন্যাম, নন অ্যালাইন্ড মুভমেন্ট। আমরা পরবর্তী আলোচনায় আসবো এগুলো পরবর্তী ক্লাসে। তো দেখেন, এই যে 1945 সাল থেকে 1991 সাল পর্যন্ত এই দুই শক্তির মধ্যে এই যে অস্ত্রের প্রতিযোগিতা, পারমাণবিকের প্রতিযোগিতা, সামরিক প্রতিযোগিতা, মহাকাশ জয়ের প্রতিযোগিতা পৃথিবীকে আতঙ্কগ্রস্ত করে তোলে। পৃথিবী এ সময় দ্বিধান্বিত হয়, এই বুঝি যুদ্ধ লেগে যাচ্ছে, যুদ্ধ লাগা লাগা ভাব, কিন্তু যুদ্ধ হচ্ছে না। এই যে যুদ্ধ লাগা লাগা ভাব কিন্তু যুদ্ধ হচ্ছে না, সবাই একটা স্নায়ু চাপে ভুগছে। এই চাপে ভোগাটাই হচ্ছে কোল্ড ওয়ার বা সিনাই যুদ্ধ বা ঠান্ডা যুদ্ধ বা শীতল যুদ্ধ নামে পরিচিত। অর্থাৎ যুদ্ধ লাগা লাগা ভাব কিন্তু যুদ্ধ হবে না, রক্তপাতহীন। আমরা এক কথায় বলতে পারি 1945 সাল থেকে 1991 সাল পর্যন্ত রক্তপাতহীন এই যুদ্ধকে কোল্ড ওয়ার বা সিনাই যুদ্ধ বলে। ঠিক আছে, এই হচ্ছে। তো এর একটা অবসান হবে, সিনাই যুদ্ধের আমরা অবসান দেখতে পাবো।
আচ্ছা, সিনাই যুদ্ধের আমরা অবসান দেখতে পাবো 1985 সালে সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট হন মিখাইল গর্বাচেভ। 1985 সালে সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট হন মিখাইল গর্বাচেভ। তিনি ক্ষমতায় যাওয়ার পর দুইটি নীতি প্রবর্তন করেন। একটা হচ্ছে গ্লাসনস্ট, খুবই ইম্পর্টেন্ট। এর অর্থ হচ্ছে খোলামেলা আলোচনা। আর একটা হচ্ছে পেরেস্তরিকা, পেরেস্তরিকা এর অর্থ হচ্ছে পুনর্গঠন। অর্থাৎ এই যে মিখাইল গর্বাচেভ দুইটি নীতি প্রবর্তন করলেন, একটি হচ্ছে গ্লাসনস্ট বা খোলামেলা আলোচনা, আর একটি হচ্ছে পেরেস্তরিকা মানে পুনর্গঠন। এই দুইটি নীতির ভিত্তিতে, অর্থাৎ এই যে সোভিয়েত ইউনিয়ন, এখানে কথা বলার কোনো স্বাধীনতা ছিল না, সবাই বাকরুদ্ধ অবস্থায় ছিল। প্রত্যেকের এই অধিকারটা, খোলামেলা আলোচনা করার অধিকারটা দিয়ে দিলেন মিখাইল গর্বাচেভ। সবাই খোলামেলা আলোচনায় বসলেন, বৈঠকে বসলেন, পুনর্গঠন করার চেষ্টা করলেন। এই যে খোলামেলা আলোচনা এবং পুনর্গঠন করতে গিয়ে এটাকে আর সমন্বয় করতে পারলেন না মিখাইল গর্বাচেভ, যার কারণে 1991 সালে এই সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15টি রাষ্ট্র হয়ে গেল। অর্থাৎ 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাষ্ট্র গঠিত হয় 15টি। আশা করি বোঝাতে পেরেছি। এই যে 15টি রাষ্ট্র গঠিত হলো, এর মধ্যে 11টি রাষ্ট্র নিয়ে একটি সংগঠন হয় যার নাম CIS, কমনওয়েলথ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস, CIS বা কমনওয়েলথ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস। বন্ধুরা, এই ছিল কোল্ড ওয়ার নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আমরা ট্রেন্ডের মধ্যেই থাকি। ইতিমধ্যে দেখলাম আমরা যে একটি ঘটনা ঘটলো, সেটি হচ্ছে এই দুই শক্তির মধ্যে একটি দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল, আর এই দ্বন্দ্বই কিন্তু একের পর এক যুদ্ধে পরিণত করবে। আমরা এখন যে যুদ্ধটি দেখব, এই যুদ্ধটির নাম হচ্ছে আরব ইসরায়েল যুদ্ধ। বন্ধুরা, মুখস্থ করুন একটি মোবাইল নাম্বার, বাংলা লিঙ্ক নাম্বার 019-4856-6773। আবার বলেন, বারবার বলেন 019-4856-6773। বন্ধুরা, এই পর্যন্ত আরব ইসরায়েল যুদ্ধ হয় 4 বার। এই পর্যন্ত আরব ইসরায়েল যুদ্ধ হয়েছে 4 বার। এর মধ্যে 1948 সালে প্রথম আরব ইসরায়েল যুদ্ধ, 1956 সালে দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ, 1967 সালে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ এবং 1973 সালে চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ। তাহলে প্রথম আরব ইসরায়েল যুদ্ধ কবে হয়? 1948 সাল। দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ কবে হয়? 1956 সাল। তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ কবে হয়? 1967 সাল। চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ কবে হয়? 1973 সাল। বুঝতে পেরেছেন? বলেন 019-4856-6773। যে যেখানে আছেন সেখানে বসেই বলেন 019-4856-6773। এই মোবাইল নাম্বারটি মুখস্থ রাখলেই 4টি আরব ইসরায়েল যুদ্ধই কিন্তু আপনার মুখস্থ হয়ে যাবে। তাহলে প্রথম আরব ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটটা আপনাদেরকে বলছি। 1948 সালে সংগঠিত হয় প্রথম আরব ইসরায়েল যুদ্ধ। এখানে আরব বলতে আরব দেশগুলিকে বোঝায়। বন্ধুরা, মনে রাখবেন
যে সকল দেশের ভাষা ছিল আরবি এবং ধর্ম ছিল ইসলাম তাদেরকে বলা হয় আরবীয় দেশ, অ্যারাবিয়ান কান্ট্রি। আবার বলছি, যাদের ধর্ম ইসলাম, ভাষা আরবি, তাদেরকে আরব দেশ বলে। এখানে আরব শক্তি আর ইসরায়েল শক্তি, আরব শক্তি বলতে আরব কিংডমের মধ্যে যারা ছিল সবাই, আর ইসরায়েল শক্তি বলতে ইসরায়েল প্লাস পশ্চিমা বিশ্ব, ওয়েস্টার্ন কান্ট্রি, যুক্তরাষ্ট্র, তারপরে হচ্ছে ইউরোপীয় দেশগুলো, ব্রিটেন আছে, ফ্রান্স আছে, অর্থাৎ ইসরায়েলের মিত্র শক্তি এরা, বন্ধু শক্তি এরা। তো যুদ্ধটা মূলত এই যে আরব ইসরায়েল যুদ্ধ যেটা, সেটা হচ্ছে অ্যারাবিয়ান কিংডম অর্থাৎ আরব রাষ্ট্রগুলো যাদের ভাষা আরবি, ধর্ম ইসলাম, তাদের সাথে ওয়েস্ট ইসরায়েল এবং তাদের মিত্র অর্থাৎ যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, এই জাতীয় দেশগুলোর সাথে যে যুদ্ধ হয় এটি আরব ইসরায়েল যুদ্ধ নামে পরিচিত। প্রথম আরব ইসরায়েল যুদ্ধ হওয়ার অন্যতম কারণ হচ্ছে বেলফোর ঘোষণা অনুযায়ী ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠিত হলে এবং ফিলিস্তিনিরা তাদের স্বদেশে অতিথি হয়ে গেলে এই যুদ্ধ সংগঠিত হয়। অর্থাৎ ফিলিস্তিনিদেরকে উৎখাত করার চেষ্টা করলে এই যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ 1949 সাল পর্যন্ত চলতে থাকে এবং এই যুদ্ধেই প্রথম জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কার্যক্রম শুরু করে। অর্থাৎ যদি পরীক্ষা আসে, প্রথম আরব ইসরায়েল যুদ্ধ সংগঠিত হয় কবে? 1948 সালে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কার্যক্রম শুরু করে কবে? 1948 সালে। এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কোন যুদ্ধের মাধ্যমে কার্যক্রম শুরু করে? প্রথম আরব ইসরায়েল যুদ্ধের মাধ্যমে কার্যক্রম শুরু করে। আমরা দেখছি যে প্রথম আরব ইসরায়েল যুদ্ধের মাধ্যমেই জাতিসংঘ তাদের কার্যক্রম শুরু করলো এবং এই যুদ্ধে আরব দেশগুলো হেরে যায়। বন্ধুরা, দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ 1956 সালে। এই 1956 সালে এই যুদ্ধটি হওয়ার কারণ হচ্ছে, আপনারা জানেন 1956 সালে সুয়েজ খাল জাতীয়করণ করে মিশর সুয়েজ খাল জাতীয়করণ করার কারণে ভূমধ্যসাগর এবং লোহিত সাগরে মিশরের কর্তৃত্ব বৃদ্ধি পায়। এর ফলেই ইসরায়েল মিশরকে আক্রমণ করলে এই যুদ্ধ শুরু হয়, আর রাশিয়া মিশরকে সমর্থন দিলে এই যুদ্ধ বিরতি লাভ করে। তাহলে দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ সংগঠিত হয় কত সালে? 1956 সালে। আর কিসের প্রেক্ষিতে যুদ্ধটি শুরু হয়? মিশর সুয়েজ খালকে জাতীয়করণ ঘোষণা করলে 1967 সালে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধকে 6 দিনের যুদ্ধ বলা হয়। 6 দিনের যুদ্ধ বলা হয়। তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ বা 6 দিনের যুদ্ধ বলা হয় একে, এই কারণ এই যুদ্ধটি চলে 6 দিন ব্যাপী। বন্ধুরা, 1967 সালে ইরাক প্রণালী অর্থাৎ আকাবা নামক একটি উপসাগরে ইরাক প্রণালী মিশর বন্ধ করে দিলে ইসরায়েলের সদ্য একটি সমুদ্র বন্দর ইলাতকা অচল হয়ে পড়ে। অচল হয়ে পড়লে ইসরায়েল মিশরকে আক্রমণ করলে এই যুদ্ধ শুরু হয়। মাত্র 6 দিনের এই যুদ্ধেই মিশরের শক্তিগুলো, আরব শক্তিগুলো ইসরায়েল শক্তির কাছে পরাস্ত হয়। ইসরায়েল দ্রুত গতিতে গুরুত্বপূর্ণ স্থান যেমন মিশরের সিনাই উপত্যকা, সিরিয়ার গোলান মালভূমি সহ পূর্ব জেরুজালেম সহ গুরুত্বপূর্ণ স্থাপনা দখল করে নেয়। এবং আমরা দেখব এই যুদ্ধ পরবর্তী ইহুদিরা মসজিদে আল আকসা মসজিদে অগ্নিসংযোগ করে। এর ফলেই প্রতিষ্ঠিত হয় 1969 সালে OIC। বন্ধুরা, যদি পরীক্ষায় আসে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ কত সালে হয়? 1967 সালে। এই যুদ্ধের আরেক নাম কি? 6 দিনের যুদ্ধ। এবং এই যুদ্ধের প্রেক্ষাপটে কোন প্রতিষ্ঠান গড়ে ওঠে? OIC, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, কিংবা OIC প্রতিষ্ঠা লাভ করে কোন যুদ্ধের প্রেক্ষিতে? তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের প্রেক্ষিতে। আমরা নেক্সট চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ দেখব। চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ 1973 সাল। মনে রাখবেন, চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ হচ্ছে 1973 সালে সংগঠিত হয়। আমরা তিনটি যুদ্ধ দেখলাম যে এখানে আরব দেশগুলো ইসরায়েল শক্তির কাছে কোণঠাসা হয়ে পড়ল, কিন্তু
প্রতিষ্ঠা পেয়েছে ওআইসি, অর্থাৎ মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হয়েছে। মুসলিম বিশ্ব অর্থাৎ তারা সৌদি আরবে একটি কনফারেন্সের সিদ্ধান্ত নিল, আমরা কেন পশ্চিমাদের কষাঘাতে থাকবো, পশ্চিমারা কেন আমাদেরকে এত জুলুম করবে, আমাদের কাছে রয়েছে ভাইটাল এলিমেন্ট, সেটি হচ্ছে তেল, আসেন আমরা তেল রপ্তানি বন্ধ করে দেই পশ্চিমা বিশ্বের কাছে। তেল রপ্তানি বন্ধ করে দিলে এই যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ চলে 18 দিন ব্যাপী। 18 দিন ব্যাপী এই যুদ্ধে ইসরায়েল শক্তিগুলো আরব শক্তির কাছে পরাজিত হয়। এই যুদ্ধকে বলা হয় তেল অস্ত্রের প্রথম ব্যবহার। তেল অস্ত্রের প্রথম ব্যবহার। এবং এই যুদ্ধেই মিশর তার সিনাই উপত্যকা পুনরুদ্ধার করে। তাহলে বন্ধুরা মনে রাখতে হবে, চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ সংগঠিত হয় কত সালে? 1973 সালে। চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ কয়দিন ব্যাপী চলে? 18 দিন ব্যাপী। কোন প্রেক্ষিতে? আরব দেশগুলো পশ্চিমা বিশ্বের কাছে তেল রপ্তানি বন্ধ করে দিলে এই যুদ্ধ হয়। তেল অস্ত্রের প্রথম ব্যবহার হয় কত সালে? তেল অস্ত্রের প্রথম ব্যবহার হয় 1973 সালে। এই হচ্ছে বন্ধুরা চারটি আরব ইসরায়েল যুদ্ধ। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমি একটু দ্রুতই বলছি আজকে, আপনারা একটু একটু করে লিখে নেওয়ার চেষ্টা করবেন, টেনে টেনে লিখবেন। লাইভটি প্লিজ ওয়ালে শেয়ার করুন। আপনাদের ধন্যবাদ দিব। অলরেডি আমাদের 11কে, কালকে দুঃখ করেছিলাম 11,000 মেম্বার হয়ে গেছে। আশা করি আজকে ক্লাসের পরে 12,000 মেম্বার হয়ে যাবে আপনাদের সহযোগিতা থাকলে। আমি যদি আপনাদের সহযোগিতা করে থাকি, আপনারা আমাকে সহযোগিতা করেন, আপনারা জেনে আনন্দিত হবেন। দ্রুতই প্রতিটা সাবজেক্টের এক্সক্লুসিভ সাজেশন নিয়ে আপনাদের কাছে আসব, এবং যার থেকে কমপক্ষে আপনি 150টি কোশ্চেন কমন পাবেন। 150টি কোশ্চেন এই টপিকগুলো থেকে আপনি কমন পাবেন। যদি আপনি এই ক্রাইসিস মোমেন্টেও ঘরে বসে মাথা ঠান্ডা রেখে পড়তে পারেন আমার দেওয়া টপিকগুলো, প্রতিটি সাবজেক্টের টপিকগুলো, আমি বিলিভ করি 41তম বিসিএস প্রিলিমিনারিতে আপনি টিকবেন। আপনাকে টিকতেই হবে, আপনি প্রিলিমিনারি কোয়ালিফাইড হবেন। আপনাদের জন্য সেই ধরনের প্রস্তুতি নিয়েই কিন্তু আমি আসতেছি, সেই ধরনের কিছু রেডি করেছি আপনাদের জন্য। আপনারা জানেন গ্রুপে অলরেডি বাংলাদেশ এবং ভূগোল দিয়েছিলাম, এটি সহকারে টোটাল বোর্ডে প্রতিটা সাবজেক্ট কি পড়তে হবে কি পড়তে হবে না, কোনগুলো পড়লেই আপনি খুব সহজেই নাম্বার ক্যারি করতে পারবেন, এমন এক্সক্লুসিভ আলোচনা নিয়ে আসতেছি। আন্তর্জাতিক ক্লাসগুলো চলতে থাকুক, এর মধ্যে ফাঁকে ফাঁকে, অর্থাৎ একদিন ক্লাস চলবে, একদিন সাজেশন চলবে। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। আপনারা সাথেই থাকুন, গ্রুপের মেম্বার অ্যাড করুন, প্লিজ সহযোগিতা করুন। আমরা এখন যেখানে যাব, দেখেন একটা হচ্ছে, আমি গতকালকে বলছিলাম কোরীয় উপদ্বীপ ছিল জাপানের অধীনে, বর্তমান হচ্ছে উত্তর কোরিয়া, আর একটা হচ্ছে দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া, এই কোরীয় উপদ্বীপ ছিল জাপানের অধীনে। জাপানের অধীনে এই উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া থাকলেও এটা ছিল 1910 থেকে 1945 সাল পর্যন্ত। 1945 সালে জাপান যখন দেখলাম গতকাল হেরে গেল, আমরা গতকাল ক্লাসে দেখেছি হেরে গেছে, জাপান হেরে যাওয়ার পর এই উত্তর কোরিয়ায় প্রবেশ করে ইউএসএসআর সৈন্য, অর্থাৎ সোভিয়েত সৈন্য, আর প্রবেশ করেই সমাজতন্ত্রের বীজ বপন করে, সমাজতন্ত্র প্রতিষ্ঠিত করে। এখানে প্রবেশ করে যুক্তরাষ্ট্রের সৈন্য এখানে পুঁজিবাদ সৃষ্টি করে, পুঁজিবাদ তৈরি করে। শুরু হয় সমাজতন্ত্র এবং পুঁজিবাদের একটি মতবিভেদ, যেটা মতাদর্শের পার্থক্য, এবং এর ভিত্তিতে 1948 সালে এই দুই দেশকে 38 ডিগ্রি অক্ষরেখা বরাবর ভাগ করে দেওয়া হয়। অর্থাৎ উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া মতাদর্শের ভিত্তিতে, পুঁজিবাদ এবং সমাজতন্ত্র এই মতাদর্শের ভিত্তিতে 38 ডিগ্রি অক্ষরেখা বরাবর ভাগ করে দিলে দুই দেশের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব, আর সেই দ্বন্দ্ব 1950 সালে যুদ্ধে পরিণত করে, এবং 1953 সালে এই যুদ্ধ শেষ হয়। বন্ধুরা এতক্ষণ যা বলেছি, এই যুদ্ধটি হচ্ছে কোরীয় যুদ্ধ নামে পরিচিত। কোরীয় যুদ্ধ 1950 থেকে 1953 নামে পরিচিত।
যেহেতু নিরাপত্তা পরিষদের অন্যতম দুই সদস্য সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র নিজেরাই যুদ্ধে জড়িয়ে পড়েছে, সেহেতু জাতিসংঘ সনদ অনুযায়ী সাধারণ পরিষদের সিদ্ধান্তক্রমে ইউনাইটিং ফর পিস রিসলিউশন গ্রহণ করা হয়। ইউনাইটিং ফর পিস রিসলিউশন শান্তির জন্য ঐক্য প্রস্তাব। শান্তির জন্য ঐক্য প্রস্তাব গ্রহণ করা হয়। বন্ধুরা, আমরা শেষ করেছি কোরীয় যুদ্ধ। আপনাদেরকে এক এক করে বলছি। কোরীয় যুদ্ধ শুরু হয় 1950 সালে, শেষ হয় 1953 সালে জাতিসংঘের হস্তক্ষেপে, এবং এটা শেষ করার জন্য যেটি গ্রহণ করা হয় সেটির নাম হচ্ছে ইউনাইটিং ফর পিস রিসলিউশন, শান্তির জন্য ঐক্য প্রস্তাব। পরীক্ষা আসতে পারে কোরীয় যুদ্ধ সংগঠিত হয় কত সালে? 1950 সালে। পরীক্ষা আসতে পারে ইউনাইটিং ফর পিস রিসলিউশন গ্রহণ করা হয় কোন যুদ্ধের প্রেক্ষিতে? কোরীয় যুদ্ধ। পরীক্ষা আসতে পারে দুই কোরিয়াকে কত ডিগ্রি বরাবর ভাগ করা হয়েছে? 38 ডিগ্রি বরাবর ভাগ করা হয়েছে। পরীক্ষা আসতে পারে জাপানের অধীনে কোরিয়া উপদ্বীপ কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল? 1910 সাল থেকে 1945 সাল পর্যন্ত। বন্ধুরা, এই হচ্ছে কোরীয় যুদ্ধ। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। বন্ধুরা, নেক্সট হচ্ছে ভিয়েতনাম যুদ্ধ। 1955 থেকে 1975, 20 বছর ব্যাপী এই যুদ্ধটা হয়। মূলত মূল যুদ্ধ 59 সালে শুরু হয়। দেখেন, আমরা একটা সময় 17 ডিগ্রি অক্ষরেখা বরাবর ভাগ করা ছিল দুই ভিয়েতনামকে, উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনাম। এই যুদ্ধকে দ্বিতীয় ইন্দোচীন যুদ্ধ বলা হয়। দ্বিতীয় ইন্দোচীন যুদ্ধ বলা হয়। বন্ধুরা, উত্তর ভিয়েতনামে প্রতিষ্ঠিত হয় সমাজতন্ত্র, আর এই সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেন আঙ্কেল বোম খ্যাত হো চো মিন। হো চো মিন এই সমাজতান্ত্রিক নেতা উত্তর ভিয়েতনামে সমাজতন্ত্র গঠন করলে মার্কিন যুক্তরাষ্ট্র চিন্তা করলো, একদিকে রাশিয়া, আরেকদিকে চীন, আরেকদিকে উত্তর কোরিয়া, আরেকদিকে যদি ভিয়েতনামে সমাজতন্ত্র প্রতিষ্ঠা পায় তাহলে আস্তে আস্তে এশিয়ার বলয়টা সমাজতন্ত্রের ভেতরে ডুবে যাবে। তাই দক্ষিণ ভিয়েতনামে প্রবেশ করলো যুক্তরাষ্ট্র সৈন্য, এবং এই সাউথ ভিয়েতনাম অর্থাৎ দক্ষিণ ভিয়েতনামের সাথে মিলিত হয়ে উত্তর ভিয়েতনামকে আক্রমণ করলো। আর উত্তর ভিয়েতনামের পক্ষে অংশগ্রহণ করলো ইউএসএসআর সৈন্য এবং চায়না সৈন্য। শুরু হলো যুদ্ধ। এই যুদ্ধ 1975 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যরা হেরে গেলে এই যুদ্ধ শেষ হয়, এবং 1976 সালে দুই ভিয়েতনাম একত্রিত হয়ে সমাজতান্ত্রিক ভিয়েতনাম গঠন করে। এই যুদ্ধে ভিয়েতনামের একটি সিদ্ধান্ত ছিল যে 10 জন ভিয়েতনামি সৈন্য শহীদ হবে, মারা যাবে, এর বিনিময়ে একজন মার্কিন সৈন্য চাই। কারণ এই মার্কিন সৈন্যদেরকে যদি কফিনে করে যুক্তরাষ্ট্রে পাঠানো হয় তাহলে তাদের পরিবার পরিজন রিলেটিভসরা তারা শোকাহত হবে এবং প্রেসিডেন্টের বিরুদ্ধে আন্দোলনের রাস্তায় নামবে। ঘটনা যেই কথা সেই কাজ। মার্কিন যুক্তরাষ্ট্রে একটি আন্দোলন সংগঠিত হয় যার নাম অ্যান্টি ভিয়েতনাম ওয়ার। এই অ্যান্টি ভিয়েতনাম ওয়ার নামক আন্দোলনটি সংগঠিত হলে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে কোণঠাসা হয়ে পড়ে এবং আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে এবং হেরে যায় 1975 সালে। আর 1976 সালে দুই ভিয়েতনাম একত্রিত হয়ে সমাজতান্ত্রিক ভিয়েতনাম গঠন করে। বন্ধুরা, ভিয়েতনাম যুদ্ধ শুরু হয় 1955 সালে, শেষ হয় 1975 সালে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ করে 1959 সালে। ভিয়েতনাম যুদ্ধকে বলা হয় দ্বিতীয় ইন্দোচীন যুদ্ধ। প্রথম ইন্দোচীন যুদ্ধ ছিল এই ভিয়েতনাম ছিল ফ্রান্সের উপনিবেশ। ফ্রান্সের সাথে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধকে বলা হয় প্রথম ইন্দোচীন যুদ্ধ। আর দ্বিতীয় ইন্দোচীন যুদ্ধ শেষ হয় 1975 সালে। বন্ধুরা, এই প্রশ্নটি পরীক্ষায় প্রায়ই আসে। দুই ভিয়েতনাম একত্রিত হয় কত সালে? দুই ভিয়েতনাম একত্রিত হয় 1976 সালে। আশা করি আপনাদেরকে এই যুদ্ধ সম্পর্কে বোঝাতে পেরেছি। বন্ধুরা, আমরা এখন দেখব আফগান যুদ্ধ।
1979 থেকে 1989 আফগান যুদ্ধ। দেখি কোনো গুরুত্বপূর্ণ কমেন্টস। এই সমাজতন্ত্র পুঁজিবাদের পার্থক্য অনেক বলছি, গত ক্লাসে বলেছি, টেনে টেনে শুনেন কথাগুলো, হ্যাঁ, কারণ আমি সব কমেন্টস পড়তে গেলে, উত্তর দিতে গেলে ক্লাসটা শেষ করা কঠিন হবে। সাজেশন কালকেই একটা সাজেশন দিব, কালকে হয়তো সাজেশনের ক্লাস, কালকে না পরশু দিন সাজেশনের ক্লাস নিয়ে আসব। কালকে আমরা আরেকটা ক্লাস আছে, শেষ করব। ঠিক আছে, অনেক কমেন্টস আছে, আমি ফ্রি টাইমে বসে বসে উত্তর দিয়ে দেবো। ভাই এখন কমেন্টস পড়লে ক্লাস কিন্তু লং হয়ে যাবে, আপনি বোরিং ফিল করবেন। ঠিক আছে, অনেকেই প্রশ্ন করেছেন যেগুলো গত 3-4টা ক্লাসে আমি বলেছি, আপনারা ওই ক্লাসগুলো টেনে টেনে শুনলে উত্তরগুলো পেয়ে যাবেন। মানে এটাকে আন্তর্জাতিক কোর্স হিসেবে নেন, যে আমি একটা কোর্স কমপ্লিট করতেছি। আমার পিছনের ভিডিওগুলো দেখেন প্লিজ। হ্যাঁ, জয়নাল আবেদিন, আমার বইয়ে দেখেন ডিটেলস দেওয়া আছে এগুলো সম্পর্কে। জয়নাল আবেদিন বলছেন, অধীর অরণ্যকে বলছেন, এগুলো দেওয়া আছে, আমার বইটা দেখতে পারেন। আমি যেভাবে আলোচনা করতেছি এই বিষয়গুলো টোটালি বইটাতে আছে। এবং অনেকেই বলছে বিশ্বপ্রবাহ একটি ডিফারেন্ট বই, এত ডিটেলস এবং গভীরের প্রশ্নগুলো, গভীরের কথাগুলো অন্য কোথাও দেওয়া নেই। আশা করি ভালো লাগবে। আমি বই বিক্রির জন্য বলছি না, বাজারে গতানুগতিক বই পড়ে ভাই এখন বিসিএস প্রিলিমিনারি কিংবা রিটেন পাস হবে না ভাই। এখন আপনাকে ওই ডিপে চলে যেতে হবে, যেখান থেকে প্রশ্ন করে পেয়েছি সব জায়গায় ঘুরে আসতে হবে। আজে বাজে জায়গা থেকে বেশি ঘোরাফেরা করলে কিন্তু আপনার ওই বিসিএস হবে না। একেবারে জিস্ট দেখবেন, আমি নেক্সটে সাজেশন যখন দিব, জিস্ট টপিক্স থেকে আপনাদেরকে সাজেশন দেব, আপনারা শুধু ওইগুলো পড়েন, অন্যগুলো পড়ার দরকার নেই। বন্ধুরা, আফগান যুদ্ধ 1979 থেকে 1989। 1978 সালে আফগানিস্তানে একটি বিপ্লব হয়, এর নাম শাউর বিপ্লব। এই বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসে পিডিপিএ, একটি রাজনৈতিক দল, পিপলস ডেমোক্রেটিক পার্টি অফ আফগান। পিডিপিএ ক্ষমতা আসলে বিরোধী দল মুজাহিদিন গ্রুপ এদের ক্ষমতাকে মেনে নেয় না, না নিলে এই দুই গ্রুপের মধ্যে শুরু হয় গৃহযুদ্ধ। এই চলমান গৃহযুদ্ধে 1979 সালে প্রবেশ করে সোভিয়েত ইউনিয়নের সৈন্য। যথাযথ কারণেই মুজাহিদিন গ্রুপ পাকিস্তানি সৈন্যদের সহযোগিতা নেয় এবং পাকিস্তানি সৈন্যদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সৈন্যদের সহযোগিতা গ্রহণ করে। শুরু হয় যুদ্ধ। এই যুদ্ধ 1989 সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান ছাড়তে বাধ্য হয়, আর সোভিয়েত ইউনিয়নের সৈন্য আফগানিস্তান ছেড়ে গেলে এই যুদ্ধ শেষ হয়। আশা করি বুঝাইতে পারছি, মনে থাকবে। আফগানিস্তান যুদ্ধ হয় 1979 সাল থেকে 1989 সাল পর্যন্ত। 1989 সাল পর্যন্ত এই যুদ্ধ হয়, আর শাউর বিপ্লব হয় 1978 সালে। এখানে গুরুত্বপূর্ণ তেমন কিছু নাই। আফগান যুদ্ধ কত সালে হয়? 1979 সালে শুরু হয়, এটুকু মনে রাখলেই হবে। আমরা এখন গুরুত্বপূর্ণ আরেকটি যুদ্ধ দেখব, সেটি হচ্ছে ইরান যুদ্ধ। 1980 থেকে 1988। ইরাক ইরান যুদ্ধ 1980 থেকে 1988। বন্ধুরা, এই যুদ্ধটি সংগঠিত হয় যে জলধারাকে কেন্দ্র করে, তার নাম শাত-ই আরব। এই শাত-ই আরব জলধারাকে কেন্দ্র করে ইরাক ইরানের মধ্যে যে যুদ্ধ সংগঠিত হয় 1980 থেকে 1988 সাল পর্যন্ত, তাকেই ইরাক ইরান যুদ্ধ বলা হয়। শাত-ই আরবকে কেন্দ্র করে এই ইরাক ইরান যুদ্ধ থেকে যে সকল প্রশ্ন পরীক্ষা হতে পারে সেগুলো আপনাদেরকে যথাক্রমে বলার চেষ্টা করছি। শাত-ই আরবকে কেন্দ্র করে 1975 সালে ইরাক ইরানের মধ্যে যে চুক্তি হয়, সেই চুক্তির নাম হচ্ছে আলজিয়াস চুক্তি। আলজিয়াস চুক্তি
ইরাক ইরানের মধ্যে যে চুক্তি সংগঠিত হয় 1975 সালে, তার নাম আলজিয়ার চুক্তি। তাহলে ইরাক ইরান যুদ্ধ সংগঠিত হয় কত সালে? 1980 সাল থেকে 1988 সাল পর্যন্ত। 1988 সালে জাতিসংঘের মধ্যস্থতায় এই যুদ্ধ শেষ হয়। ইরাক ইরানের মধ্যে যে যুদ্ধ সংগঠিত হয় কোনটিকে কেন্দ্র করে? শাতির আরবকে কেন্দ্র করে। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, 1988 সালে এই যুদ্ধে সৈন্য প্রেরণের মাধ্যমে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথম অংশগ্রহণ করে। বন্ধুরা, বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে প্রথম কত সালে? 1988 সালে। কোন যুদ্ধে সৈন্য প্রেরণের মাধ্যমে? ইরাক ইরান যুদ্ধে সৈন্য প্রেরণের মাধ্যমে। এবং আমরা একটু আগে দেখেছি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কার্যক্রম শুরু করে কত সালে? 1948 সালে। কোন যুদ্ধে সৈন্য প্রেরণের মাধ্যমে? প্রথম আরব ইসরায়েল যুদ্ধে সৈন্য প্রেরণের মাধ্যমে। আশা করি বোঝাতে পেরেছি। ইরাক কুয়েত যুদ্ধ 1990 থেকে 1991। বন্ধুরা, ইরাক আর কুয়েতের মধ্যে যে যুদ্ধ সংগঠিত হয় এটা চলে 1990 সালে এবং 1991 সালে জাতিসংঘের মধ্যস্থতায় এই যুদ্ধটি শেষ হয়। ইরাক 1990 সালে কুয়েতকে আক্রমণ করে তার 19তম অঙ্গরাজ্য ঘোষণা করে। 19তম অঙ্গরাজ্য ঘোষণা করলে এখানে কুয়েতের যে বহুজাতিক বাহিনী ছিল এই বাহিনী ইরাকের এই আগ্রাসনকে প্রতিহত করে। ইরাকের আগ্রাসনকে প্রতিহত করলে 1991 সালে জাতিসংঘের সকল শর্ত মেনে নিয়ে ইরাকি সৈন্যরা কুয়েত ত্যাগ করে। এই যুদ্ধের নাম হচ্ছে ইরাক কুয়েত যুদ্ধ। আরেকটি যুদ্ধ মনে রাখবেন, ইরাক যুদ্ধ 20 মার্চ 2003। 20 মার্চ 2003 একেবারে মানে আমাদের প্রত্যেকের শৈশবের ঘটনা। আমরা এখানে যারা ক্লাস করছি অনেকেরই মনে আছে। এই যে কিছুদিন আগে দেখলেন ইরানকে যে অভিযুক্ত করা হলো যুক্তরাষ্ট্র যে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, এমন একটি অভিযোগ আসছিল ইরাকের বিরুদ্ধে। বলছিল নিরস্ত্রীকরণ চুক্তি, 91 সালের নিরস্ত্রীকরণ চুক্তি ভঙ্গ করেছে, এটা মার্কিনদের অভিযোগ ছিল। অভিযোগ থাকার কারণেই বাথ পার্টির নেতা সাদ্দাম হোসেন, আমরা সবাই নাম জানি সাদ্দাম হোসেন, এই সাদ্দাম হোসেন আমন্ত্রণ জানালো যুক্তরাষ্ট্রকে অবজারভেশনের। যুক্তরাষ্ট্রের সৈন্য ইরাকে প্রবেশ করলো এবং সাদ্দাম হোসেনকে অবরুদ্ধ করার চেষ্টা করলো। সাদ্দাম হোসেনের বিরুদ্ধে নিজের দেশেই একটি অ্যান্টি গ্রুপ দাঁড়িয়ে গেল, কোয়ালিশন সরকার গঠন করার চেষ্টা করলো। সাদ্দাম হোসেন এই পরিস্থিতিকে সামাল দিতে না পেরে আত্মগোপন করলো এবং 2006 সালে সাদ্দাম হোসেন মার্কিন সৈন্যদের হাতে ধরা পড়ল এবং তাকে ফাঁসিতে ঝুলানো হলো। সাদ্দাম হোসেন ফাঁসিতে ঝুলে গেল। সাদ্দাম হোসেনের ফাঁসিতে ঝুলে গেল, ইরাকি সৈন্যরা উল্লাস করল, মুসলিম বিশ্ব কান্না করল। সাদ্দাম হোসেনের পতন হলো। ইরাকে মার্কিন সৈন্যরা একটি ধ্বংসযজ্ঞ চালালো। এইটিকেই বলা হয় ইরাক যুদ্ধ। একে বলা হয় অপারেশন ফ্রিডম অফ ইরাক, ইরাকি ফ্রিডমও বলা হয় একে, বা ইরাকি টেলক বলা হয়, টেলক। তাহলে এই যুদ্ধ অর্থাৎ আক্রমণ করে 20 মার্চ 2003, আর সাদ্দাম হোসেনের ফাঁসি হয় কত সালে? 2006 সালে। এগুলো একটু দ্রুত বলে যাচ্ছি, এত কিছু দরকার নেই, জাস্ট এতটুকু জানা থাকলেই হবে, বাকিটা আপনারা পড়ে নেবেন। বন্ধুরা, এর মধ্য দিয়ে আপনাদের সাথে আমার যুদ্ধ শেষ হলো। বৈশ্বিক ইতিহাসের মধ্যে আছে কিছু বিপ্লব আর কিছু আছে চুক্তি, এগুলো যথাক্রমে আপনাদের সাথে হবে। 37 মিনিট কথা বলেছি, ওকে, একটু কন্টিনিউ করব। দেখেন, সাংস্কৃতিক বিপ্লব, কালচারাল রেভলিউশন, আমরা যেখানে যাচ্ছি সাংস্কৃতিক বিপ্লব। বন্ধুরা, সাংস্কৃতিক বিপ্লব নিয়ে একটাই প্রশ্ন হতে পারে, সাংস্কৃতিক বিপ্লব কোন দেশে সংগঠিত হয়? সাংস্কৃতিক বিপ্লব সংগঠিত হয় চীনে। এর চেয়ে বেশি প্রশ্ন হওয়ার কথা না। এর স্লোগান ছিল জাম্প টু দ্য নেভিগেশন, জাম্প টু সার্চ, জাম্প
টু দ্য নেভিগেশন, জাম্প টু সার্চ। জাম্প টু দ্য নেভিগেশন, জাম্প টু সার্চ। সাংস্কৃতিক বিপ্লব নিয়ে একটু কথা বলি, আলোচনা করি। এই যে আজকে চীনের যে পরিস্থিতি দেখছেন, এই যে চীন একটা সময় কিন্তু মানে কুসংস্কারে, আচ্ছা নেটের কি কোনো সমস্যা হচ্ছে? কুসংস্কারাচ্ছন্ন ছিল, ভরপুর কুসংস্কার ছিল। এখানে যারা হচ্ছে বুর্জোয়া বা ধনিক শ্রেণী ছিল, শিক্ষকরা ছিল প্রচণ্ড গোঁড়া। তো এখানে আপনারা জানেন যে মাও সেতুংয়ের উত্থান হয়, যিনি হচ্ছেন আধুনিক চীনের জনক। এই মাও সেতুংয়ের নেতৃত্বে, মাও সেতুং দ্বারা মানে প্রভাবিত হয়ে একদল যুবক চীনে এই কুসংস্কার মুক্ত করার জন্য ক্যাম্পেইন করা শুরু করে। তারা দাঁড়ে দাঁড়ে পৌঁছায়, মানুষের দাঁড়ে পৌঁছায়। অর্থাৎ এই যে চীনের পুরাতন সংস্কৃতি, এরপরে হচ্ছে পুরাতন সংস্কৃতি, পুরাতন ঐতিহ্য, এই পরিবর্তনের যে ইতিহাস 1966 সাল থেকে 1976 সাল পর্যন্ত, এই ইতিহাসকেই বলা হয় সাংস্কৃতিক বিপ্লব। আপনারা যতটুকু বলেছি মনে রাখলেই চলবে। এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটি বিপ্লব, যেটি হলো ইসলামী বিপ্লব বা ইরানি বিপ্লব। ইসলামী বিপ্লব বা ইরানি বিপ্লব সংগঠিত হয়, দেখেন বোঝাই যাচ্ছে ইসলামী বিপ্লব হয় কোথায়? ইরানে। এই একটা প্রশ্ন। এবং কত সালে সংগঠিত হয়? এটা 1979 সালে। এই বিপ্লবের নায়ক হচ্ছে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। এই বিপ্লবের নায়ক হচ্ছে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। ঘটনাটা একটু বলি। এই যে ইসলামিক প্রজাতন্ত্র, এই যে ইরান ইসলামিক দেশ, এই দেশে দীর্ঘ সময় ক্ষমতায় ছিল শাহ পরিবার নামে একটি পরিবার। এই শাহ পরিবারের সর্বশেষ যিনি ক্ষমতায় আসে 1942 সালে, এর নাম হচ্ছে রেজা শাহ পাহলভি। রেজা শাহ পাহলভি 1942 সালে ক্ষমতায় আসে। রেজা শাহ পাহলভি ছিল একটি ইসলামিক কান্ট্রির প্রতিনিধি। আর এই ইরান, তেল সমৃদ্ধ ইরান, এখানে কোম্পানিগুলো ছিল যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের। যথাযথ কারণেই রেজা শাহ এই যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের তাবেদারির খাঁটি বাংলা হলো চামচামি করত। যার কারণেই এই যে রেজা শাহ পাহলভিকে জনগণ ভালো চোখে নেয়নি। ইরানে ছিল অভাব, কিন্তু রেজা শাহ ছিল আভিজাত্য প্রদর্শন করার চেষ্টা করত। রেজা শাহ রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিত তার গৃহবধূ কন্যারা প্রতিদিন গোসল করার জন্য দুধের পানি লাগে। এই আভিজাত্য প্রদর্শন করত, যেটা ইরানের সাধারণ মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল। এবং আরেকটি ছিল এই যে ইরান দেখেন একটি ইসলামিক প্রজাতন্ত্র, কিন্তু এই রেজা শাহ পাহলভির পরিবারের কন্যাদের কালচার ছিল ওয়েস্টার্ন। তার বধূরা ছোট ছোট ড্রেস পরে ওয়েস্টার্ন স্টাইলে ঘুরে বেড়াতো, যেটা ইরানের জনগণের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল। একটি নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী নিযুক্ত হয়। একটি নির্বাচন আসলো, মোসাদ্দেক নামক এক ব্যক্তি ঘোষণা দিল, আমি যদি ক্ষমতায় আসতে পারি
তাহলে ইরানের তেল কোম্পানিগুলোকে জাতীয়করণ করে দিব। বন্ধুরা, ইরানের তেল কোম্পানি জাতীয়করণ করে দেওয়া মানে এখান থেকে যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের ক্ষমতা কমে যাওয়া, যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের ক্ষমতা এখান থেকে কমে যাওয়া, তাদের আধিপত্য কমে যাওয়া। আর এটাকে জাতীয়করণ করা মানে হচ্ছে ইরানের জনগণের ভাগ্যের পরিবর্তন হওয়া। মোসাদ্দেকের উপর জনগণ ক্রাশ খাইল, মোসাদ্দেককে সবাই ভোট দিল, মোসাদ্দেক প্রধানমন্ত্রী হয়ে গেল। মোসাদ্দেক প্রধানমন্ত্রী হলে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের এটা মাথায় বাস পড়ারই কথা। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বাহিনী CIA এবং ইউকের গোয়েন্দা বাহিনী SIS, এই দুই বাহিনীর প্রধান লন্ডনে মিলিত হলো। তারা একটি অভ্যুত্থানের মাধ্যমে এই মোসাদ্দেকের পতন ঘটাবে। মাত্র একদিনের অভ্যুত্থানে মোসাদ্দেকের পতন ঘটে গেল, অর্থাৎ মোসাদ্দেক ক্ষমতাচ্যুত হয়ে গেল। মোসাদ্দেক এখন ক্ষমতায় নাই। আবার শুরু হলো এই রেজা শাহ পাহলভীর অনুসারীরা এবং যুক্তরাষ্ট্র ব্রিটেনের মদদে আপামর জনতা, ইসলামিক মাইন্ডেড মানুষগুলোকে নির্যাতন শুরু হলো, হ্যারাসমেন্ট শুরু করলো। বলল, যারা গাড়িতে স্টিকার লিখে দিল যে ইসলামিক লেবাসধারীদের এবং প্রস্টিটিউটদের এই গাড়িতে যাতায়াত নিষিদ্ধ। এমন কথা হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে আপামর জনসাধারণের। কিন্তু মুক্তির উপায় কি? মুক্তি কিভাবে পাবে? আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি তিনি ছিলেন একজন ইমাম, আর তিনি ইরানে নির্বাসিত জীবনযাপন করতেছিলেন। ইরানে নির্বাসিত জীবনযাপন থেকেই 1978 সালের শেষের দিকে একটি ইসলামিক সম্মেলনে ডাক দিলেন। নজিরবিহীন উপস্থিতি ঘটল। 3 লক্ষাধিক লোক এই ইসলামিক সম্মেলনে যোগদান করলো ইরান থেকে। আমি একটু ভুল বলে ফেলছি। এই আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি নির্বাসিত জীবনযাপন করতেছিল ইরাকে। এই ইরাকে ইসলামী সম্মেলনে ডাক দিলে 3 লক্ষাধিক লোক উপস্থিত হয়, যেটাকে রেজা শাহ পাহলভী খুব গুরুত্বের চোখে দেখেননি। আর যথাযথ কারণে পরবর্তী 3 মাস পর 1979 সালে একটি গণজোয়ার তৈরি হলো রেজা শাহ পাহলভীর বাসভবনকে ঘিরে। রেজা শাহ পাহলভী প্রাণের ভয়ে পালিয়ে চলে গেল যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্র দেখলো রেজা শাহ পাহলভীর কাছে আমাদের আর কোনো স্বার্থ নাই। যুক্তরাষ্ট্র তাকে প্রত্যাখ্যান করলো, চলে গেল মনের দুঃখে ব্রিটেনও তাকে আশ্রয় দিল না। চলে গেল পানামা প্রজাতন্ত্র তাকে আশ্রয় দিল না। এ সময় মিশরের প্রেসিডেন্ট ছিলেন আনোয়ার সাদাত রেজা শাহ পাহলভীকে আশ্রয় দিলেন, এবং রেজা শাহ পাহলভী এই মিশরে প্রবেশ করলো। মাত্র 60 বছর বয়সে মিশরে ক্যান্সারে আক্রান্ত হয়ে রেজা শাহ পাহলভী মারা গেলেন। বন্ধুরা, একটি বিপ্লব কায়েম হলো, যার নাম ইসলামী বিপ্লব বা ইরানি বিপ্লব। এটিকে বলা হয় পৃথিবীর ইতিহাসে 3য় মহান বিপ্লব। এই কারণেই বলা হয় কিছুটা হলেও মুসলিম বিশ্বের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছিল এই বিপ্লবের পূর্ব মুহূর্ত পর্যন্ত। আর যে বিপ্লবের কারণে মুসলিম বিশ্ব আবার ইসলামিক চেতনায়, ইসলামিক ধ্যান ধারণায় আবার নতুন করে বাঁচতে শিখেছে, বিপ্লবের নাম হচ্ছে ইসলামী বিপ্লব বা ইরানি বিপ্লব। ইসলামী বিপ্লব বা ইরানি বিপ্লব থেকে যে ধরনের প্রশ্ন হতে পারে, যেমন প্রশ্ন হতে পারে ইসলামী বিপ্লব বা ইরানি বিপ্লব, ইসলামী বিপ্লব সংগঠিত হয় কোন দেশে? ইসলামী বিপ্লব সংগঠিত হয় কোন দেশে? ইরানে। প্রশ্ন হতে পারে এই বিপ্লব সংগঠিত হয় কত সালে? 1979 সালে। এই বিপ্লবের নায়ককে? আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। বন্ধুরা, শেষ হলো আমাদের এই 3য় মহান বিপ্লব। এর মধ্য দিয়ে আমরা আজকের ক্লাস শেষ করতে চাই। আগামী ক্লাসে আরও কিছু কালার রেগুলেশন থাকবে, আর সাথে কিছু চুক্তি থাকবে। এই রেগুলেশনগুলো দিয়ে এবং চুক্তিগুলো দিয়ে আগামী ক্লাস শেষ করব। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে। লাইভটি বেশি বেশি শেয়ার করুন এবং আপনি বন্ধুদেরকে বেশি বেশি অ্যাড করুন। আমাকে সহযোগিতা করুন, আমি আপনার পাশে আছি। কোনো এই দুচকময় মুহূর্তে
আপনি যেন শতভাগ প্রস্তুতি রাখতে পারেন, আপনি যেন লুজার না হয়ে যান। এজন্যই আমি প্রলয় পাল, আপনারা আমাকে চিনেন। আমি আপনাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের জন্য, হ্যাঁ, তো আপনারা বেশি বেশি লাইভটি শেয়ার করুন এবং বন্ধুদেরকে অ্যাড করুন, তাহলে আমি উপকৃত হব, অর্থাৎ আমি অনুপ্রাণিত হব। উপকৃত বলতে এখানে বন্ধুদের অ্যাড করলে আমার টাকা পয়সা ইনকাম হবে না, আমি অনুপ্রাণিত হব যে আপনারা আমাদেরকে গ্রুপে বন্ধুত্ব বাড়িয়েছেন। এবং আশা করব যে কোভিড-19 থেকে আমার যারা ক্লাস করতেছে এটা সহ বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষ মুক্ত হোক। এই যন্ত্রণা, এই আশঙ্কা এবং এই নীরব ঘাতক অর্থাৎ অদৃশ্যমান এই শক্তিটি সৃষ্টিকর্তা তুলে নেক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে লাইভটি দেখার জন্য।